হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যাঙ্কিস কোড ওয়ার্ল্ড। তো কথা মতো আমি আমার চ্যানেলের প্রথম ভিডিও নিয়ে এসে গেছি। ভিডিওর টাইটেলটা দেখে বুঝতেই পারছো কী নিয়ে আজকে টিউটোরিয়াল ভিডিও হতে চলেছে। পিএইচডি টু এইচটিএমএল টিউটোরিয়াল ভিডিও তো অনেক আছে, কিন্তু আমি তোমাদের শেখাবো যে তোমরা যারা সবে কোনো আইটি সেক্টর জয়েন করেছো বা করবে, তো সেই অফিস কালচারে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি হয় বা সেখান থেকে পিএইচডি টু এইচটিএমএল স্লাইসিং কীভাবে করতে হয় ফর ডাইনামিক ওয়েবসাইট স্পেশালি। কারণ এখন তো আমরা স্ট্যাটিক ওয়েবসাইট খুবই কম করি, ডাইনামিক ওয়েবসাইটই বেশি হয়। তো ডাইনামিক ওয়েবসাইটের রেসপেক্টে কীভাবে প্রপার একটা পিএইচডি থেকে এইচটিএমএল করার সময় কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হয়, সেই সব জিনিস মাথায় রেখে কীভাবে একটা প্রপার ডাইনামিক ওয়েবসাইটের জন্য এইচটিএমএল তৈরি করতে হয়, সেটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে শেখাবো। তো কোনো অফিসে যখন তোমরা জয়েন করবে তখন দেখবে তোমাদের অনেক রকম ওয়েবসাইট মেনটেন্যান্সের কাজ করতে হচ্ছে। ডিজাইনিং রিলেটেড তো আছেই, তার মধ্যে মেন কাজ থাকবে সেটা হচ্ছে পিএইচডি টু এইচটিএমএল। তাহলে চলো দেখে নিই কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ প্রপার পিএইচডি টু এইচটিএমএল স্লাইসিং করা যায়। তো এই ভিডিওটা আমি 3টে পার্টে ভাগ করেছি, কারণ একসাথে যদি টোটালটা তোমাদের দেখাতে যাই, যারা বিগিনার্স তাদের পক্ষে একটু অসুবিধা হবে। তো ভিডিওটা আমি 3টে পার্টে ভাগ করেছি। তো তোমরা এই পার্টগুলো ফলো করো, আশা করি তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এই হচ্ছে পিএইচডি। এইটা হচ্ছে পিএইচডি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা এরকম হচ্ছে গ্রিডে ভাগ করা আছে। কারণ আমরা যেহেতু এটা বুটস্ট্র্যাপে করব, বুটস্ট্র্যাপ লেটেস্ট ভার্সনে করব, তাই আমি এরকম গ্রিড বেসড পিএইচডি বানিয়েছি। কারণ উইদাউট গ্রিড বুটস্ট্র্যাপে আমি এইচটিএমএল করতে পারবো না। তো এটা একদম বেসিক একটা পিএইচডি। এটা একদম যারা বিগিনার্স তাদের কথা মাথায় রেখেই আমি একটা এরকম সিম্পল পিএইচডি বানিয়েছি, যাতে কারোর বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। যখন তোমরা অফিসে মানে পিএইচডি টু এইচটিএমএল স্লাইসিংয়ের সময় মেইনলি গ্রাফিক ডিজাইনার যারা আছে তারাই পিএইচডি বানায়, এবং সেটা তারা ফ্রন্ট এন্ড ডেভেলপার বা এইচটিএমএল ডেভেলপারদের ট্রান্সফার করে, বা অনেক সময় ফ্রন্ট এন্ড ডেভেলপাররাও পিএইচডি বানায়। তো যাই হোক, যেই বানাক না কেন, যখন আমরা বুটস্ট্র্যাপে এইচটিএমএল করব তখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে পিএইচডিটা যেন এরকম গ্রিড বেসড হয়। আর গ্রিড বেসড পিএইচডি কীভাবে করতে হয় সেটা জানার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে, পরে টিউটোরিয়াল ভিডিওগুলোতে আমি নিশ্চয়ই শেখাবো। তো এই পিএইচডিটা থেকে এইচটিএমএল কীভাবে স্লাইসিং করবো সেটা আমরা দেখে নিই। তো যখনই আমরা পিএইচডি পাবো, পিএইচডি পেয়ে প্রথমেই আমরা নর্মালি যে ডিজাইনগুলো হয় সেখানে একটা হেডার পার্ট থাকে, যেটা এই ইমেজটা অবধি আমি ধরে নিচ্ছি। আউটলাইনটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে হেডার পার্ট। পরের যে পোর্শনটা আছে সেটা টোটালটাই এই স্টে উইথ আসের আগে অবধি হচ্ছে বডি পার্ট বা মিডল পার্ট, আর নিচের এই পোর্শনটা স্টে উইথ আস থেকে একদম নিচের পোর্শনটা হচ্ছে ফুটার পার্ট। আমরা 3টে পার্টে মোটামুটি একটা ওয়েবসাইটকে ভাগ করে দেবো। তো ফার্স্ট পার্ট ভিডিওটাতে তোমাদের আমি হেডার পার্টের এইচটিএমএল স্লাইসিং দেখাবো, সেকেন্ড আর থার্ড পার্টটাতে তোমাদের মিডল পার্টটা দেখাবো আর ফুটার পার্টটা দেখাবো। তাহলে চলো শুরু করি। আমি এইচটিএমএলটা একটুখানি বানিয়ে তোমাদের রেখেছি দেখানোর জন্য, যাতে তোমরা বুঝতে পারো। এটা মাউস ওভার করলে এরকম আসবে। এখানে এরকমভাবে আমরা ফর্ম ইনপুট করতে পারবো, আর লাস্টে হচ্ছে এরকম ফুটারে আইকন আসবে, আর এখানে কপিরাইট সেকশন। আচ্ছা, আমি এইচটিএমএল করার জন্য ব্র্যাকেটস ইউজ করছি। তোমরা চাইলে
অন্যান্য অনেক সফটওয়্যার রয়েছে, ফ্রি সফটওয়্যার, সাবলাইম আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, বা ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড, যেটা এখন খুবই পপুলার, সেগুলো তোমরা ইউজ করতে পারো। বাট আমি আজকে ব্র্যাকেটসে কাজ করছি। অনেকে ড্রিম ওয়েভার ইউজ করে, বিকজ ড্রিম ওয়েভারে কাজ করা খুবই কমফোর্টেবল, কিন্তু ড্রিম ওয়েভার যেহেতু ফ্রি সফটওয়্যার নয়, তাই অনেকের কাছে অ্যাভেলেবেল থাকে না। সো এক্ষেত্রে তোমরা যে কোনো আদার্স সফটওয়্যার ইউজ করতে পারো, তাদের কোনো প্রবলেম নেই। সবকটা সফটওয়্যারই এখন খুবই ভালো, সবকটাতেই খুব ভালো মতো কাজ করা যায়। তো ব্র্যাকেটসে আমি কাজ শুরু করব। প্রথমে আমি একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিচ্ছি, পেজ স্টার্ট করার আগে। তো সেখানে আমি যে HTML5-এ করছি, CSS3 ইউজ করব, একদম লেটেস্ট ভার্সন। আর বুটস্ট্র্যাপের আমি তোমাদের বললাম যে বুটস্ট্র্যাপ 4 ইউজ করে আমি HTML-টা করব। তো HTML5-এর যে ডক টাইপটা, সেটা আমি ফার্স্টে লিখব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। তারপরে আমি HTML-এর যে ল্যাঙ্গুয়েজ, সেটা লিখব। সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশের শর্ট ফর্ম হচ্ছে EN। তারপরে আমি মেটা ক্যারেক্টার সেট দেব, যেটা সব ওয়েব পেজ ডিজাইন করার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এগুলো সবই আলাদা আলাদা করে আমি বোঝাবো আমার পরের ভিডিওগুলোতে। যখন আমি HTML-এর আলাদা করে টিউটোরিয়াল দেব, তখন তোমরা বুঝতে পারবে। আর যাদের বেসিক নলেজ রয়েছে তারা তো বুঝতেই পারছো এগুলো আমি কেন লিখছি, আর যাদের নেই তাদের আরেকটু অপেক্ষা করতে হবে আমার পরের ভিডিওগুলোর জন্য। সো এখানে আমি মেটা ক্যারেক্টার সেট দিয়ে দেব, যেটা হলো UTF-8। তারপরে আমি দেব মেটা HTTP ইকুইভ্যালেন্ট। এই জিনিসগুলো ওয়েব পেজ করার সময় খুবই মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো একটা ভুল হলেই কিন্তু ডিজাইন পুরো ঘেটে যাবে, যেহেতু বেসিক্যালি এখন সব ওয়েবসাইট আমরা বানাই ডেস্কটপের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ মোবাইলের জন্য। সেই জন্য আমাদের সবকটা জিনিসই খুব ঠান্ডা মাথায় খেয়াল রেখে করতে হবে। সেটা হচ্ছে X-UA। এগুলো তোমরা পরপর নোট করে রাখতে পারো। একটার জন্য এরকম বানাবে, বারবার টাইপ করতে হবে না, বিকজ অফিসে তোমরা এত টাইম পাবে না। মেন একটা ফাইল বানিয়ে রাখবে, এরপর থেকে যখনই ডিজাইন করবে তখন এইগুলো জাস্ট কপি করে পেস্ট করতে করতে যাবে, তাহলে দেখবে তোমাদের টাইমও অনেকটা সেভ হবে। কম্প্যাটিবল content IEEDGE। নেক্সট লাইন মেটা নেম। এটা যেটা ইউজ করছি এই মেটাটা, সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য। এই মেটাটা যদি আমি ইউজ না করি তাহলে ওয়েবসাইট মোবাইলের ভিউটা নেবে না, মোবাইলের যে রেসপন্সিভ ভিউ আমরা ক্রিয়েট করবো সেটা নেবে না। মেটা নেম viewport content with is equal to device hyphen with, একটা কমা দেব, তারপরে লিখব ইনিশিয়াল স্কেল is equal to 1
আচ্ছা, এবার প্রত্যেকটা ওয়েবসাইটে তো আমাদের একটা টাইটেল দিতে হয়, যে ওয়েবসাইটের নেম কি সেটা আমাদের টাইটেল ট্যাগের মধ্যে রাখতে হয়। তো এবার আমরা টাইটেল দেব। টাইটেল হচ্ছে আমরা পিএইচডি থেকে দেখে নেব জেনারেলি লোগোর নাম কি থাকে, লোগোতেই জেনারেলি নামটা দেয়া থাকে। তো এখানে দেওয়া রয়েছে আমার স্ট্রিট, তো এখানে আমি স্ট্রিট লিখব। আচ্ছা, এটা আমি আগে সেভ করে নিই পেজটা, তাহলে সুবিধা হবে। এটা আমি আমার ডেস্কটপে সেভ করব, একটা স্ট্রিট বলে ফোল্ডার ক্রিয়েট করে নেব। নাম দেব index.html। পেজটা সেভ করে রাখলাম যাতে কোনো প্রবলেম না হয়। এবার আমি স্টাইল শিট দেব। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য স্টাইল শিট লাগে, যেহেতু এটা আমি বুটস্ট্র্যাপে করছি, তো আমাকে বুটস্ট্র্যাপের যে ইনবিল্ট স্টাইল শিট থাকে সেটা আমাকে দিতে হবে আগে। তারপরে আমি আমার কাস্টম স্টাইল শিট যেটা আমি বানাবো সেটা আমি দেব, তবে আগে বুটস্ট্র্যাপের স্টাইল শিটটা দেব। বুটস্ট্র্যাপের স্টাইল শিটের জন্য তোমরা বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন যদি গুগলে সার্চ করে দেখো, বুটস্ট্র্যাপ 4 CDN বলে যদি সার্চ করে দেখো, তাহলে এরকম একটা ইউআরএল পাবে। ইউআরএলটা আমি নয় ডেসক্রিপশানে আর কমেন্টে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে কপি করে নিতে পারো। আমি এখান থেকে কপি করে নিই। লিঙ্ক রেল স্টাইল শিট href, এখানে আমি ইউআরএলটা আমার দিয়ে দিলাম। সরি, এটা অলরেডি ইনক্লুড করাই আছে, তো আমি এটা দিয়ে দিলাম। লিঙ্ক রেল স্টাইল শিট দিলাম href-এ। আমি বুটস্ট্র্যাপের পুরো ইউআরএলটা দিয়ে দিয়েছি। নেক্সট আমি আর একটা স্টাইল শিট কল করব, যেটা হচ্ছে আমার কাস্টম স্টাইল শিট। সেটা আমি বুটস্ট্র্যাপ স্টাইল শিটের পরে কল করব, আগে দেব না। এটা আমি আপাতত style.css নাম দিয়ে রাখছি, যেটা আমি পরে ক্রিয়েট করব, আগে নামটা দিয়ে রাখছি। টাইপ দেব টেক্সট CSS। এখানে আমি হেড ট্যাগ কল করলাম, যেটা আমার হেডের মধ্যে যাবে। হেড শেষ হয়ে গেল, হেডে আমি এই জিনিসগুলো ইনক্লুড করে দিলাম। এবার আমি বডি শুরু করব, বডি ট্যাগ শুরু করলাম, ক্লোজ করলাম। তারপরে আমি বডি ট্যাগ শুরু হলো, ক্লোজ হলো, তারপরে আমি HTML ট্যাগ শুরু করব, ক্লোজ করব। HTML ট্যাগ শুরু হয়ে গেছে এখান থেকে, যেহেতু আমি HTML এর ল্যাঙ্গুয়েজ ইংলিশ কল করেছি, HTML ট্যাগ এখান থেকে শুরু হয়ে গেছে। তাহলে আমি বডির পরে HTML ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এই বডি ট্যাগের মধ্যেই আমরা টোটাল ডিজাইনটা করব। আচ্ছা, তো এইখানে আমার একটা জায়গায় ভুল হয়েছে, এটা আমি কারেকশন করে দিই। এখানে কমাটা এখানে আমি স্টার্ট করেছি, শেষ করব এখানে।
আচ্ছা, বডি ট্যাগের মধ্যে আমরা টোটাল ডিজাইনটা করব, কিন্তু তার আগে বুটস্ট্র্যাপের আমি যেরকম সিএসএস ইনক্লুড করেছি তেমনি বুটস্ট্র্যাপে কাজ করতে গেলে বুটস্ট্র্যাপ করে এই 3টে জেএস ফাইল ইনক্লুড করতে হয়। এই 3টে জেএস ফাইলের সিডিএন লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো বডি ট্যাগ ক্লোজ হওয়ার আগে। তোমরা এই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে আর কমেন্ট সেকশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে লিঙ্কগুলো কপি করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। তবে এই লিঙ্কগুলো আমাদের ইউজ করতেই হবে, বা অনেকে চাইলে ডিরেক্ট সিডিএন লিঙ্ক মানে ইউজ না করে সেই লিঙ্ক থেকে ফাইলগুলো তোমরা লোকালি নামিয়েও কাজ করতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। আমি সিডিএন লিঙ্ক দিয়ে কাজ করছি, কারণ সিডিএন লিঙ্ক দিয়ে কাজ করলে যখন ফাইলগুলো বুটস্ট্র্যাপ যখন আপডেট হবে তখন অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, আমাকে আর আপডেট করতে হবে না, এই লিঙ্ক থেকেই অটোমেটিক্যালি আপডেট ফাইল আমি পেয়ে যাব। এখানে বডিতে এবার আমি যেহেতু আমি বলেছি প্রত্যেক ওয়েবসাইটকে আমরা 3টে পার্টে ভাগ করব, হেডার, ফুটার অ্যান্ড মিডল পোর্শন। তো HTML5-এ যে হেডার ট্যাগটা আছে সেইটা আমি হেডারের HTML করার সময় আমি হেডার ট্যাগটা ইউজ করব। তারপর মাঝের পোর্শনটার জন্য আমি একটা ডিভ ইউজ করব, ডিভের একটা আইডি দেব, আইডিতে আমি মেন লিখব। এটা অনেকে তোমরা যেরকম তোমাদের যেরকম নাম তোমাদের সুবিধা মনে হবে সেটা করতে পারো, আমি এইভাবে কাজ করি, আমি মেন দিয়ে কাজ করি। তোমরা অনেকে ইনার বা আরও অনেক রকমের নাম হয়, সিএসএসের নেমিং সেকশনটা যার যার ব্যাপার। তবে সিএসএসের নাম দেওয়ার সময়, আইডি বা ক্লাসের নাম দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে সেই নামটা যেন ডিজাইনের সাথে রেলিভেন্ট হয়। আর ফুটারের জন্য HTML5-এর ফুটার ট্যাগ রয়েছে, সেই জন্য আমি ফুটার ট্যাগ ইউজ করলাম। ফুটারে আমরা পরে কাজ করব, আমি জাস্ট আলাদা আলাদা করে পার্টগুলো ক্রিয়েট করে রাখলাম। আচ্ছা, এবার আমি হেডারে আমার কাজ শুরু করব। তার জন্য আমাকে আগে ডিজাইনে যেতে হবে, ডিজাইনে কীরকম স্ট্রাকচার আছে হেডারে সেটা আমাকে দেখতে হবে। এই হচ্ছে আমার হেডার, আমি বলেই দিয়েছি প্রথমে হেডারটা আমি ইমেজের স্ট্রিক বলে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ অবধি আমি হেডার পার্টটা নেব। তো এখানে আমি দেখে নিচ্ছি হেডারের মধ্যে আবার দুটো পার্ট রয়েছে, একটা টপ পার্ট যেটা এতটা এই হোয়াইট পোর্শনটা অবধি রয়েছে, আর একটা হচ্ছে বটম পার্ট যেটা এই ব্যানার সেকশনটা। আর এখানে তোমার রয়েছে গ্রিড রয়েছে, যেটাকে আমি গ্রিডে পরে ভাগ করে নেব। তাহলে হেডারটা শুরু করি। আমি হেডারটা শুরু করার জন্য ফার্স্টে আমি হেডারে একটা ক্লাস কল করব, সরি এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে, হেডারে একটা ক্লাস কল করব। ক্লাস হচ্ছে হেডার বলে আমি একটা ক্লাস কল করলাম। এবার ক্লাস কল করার জন্য আমাকে সিএসএস লিখতে হবে। সিএসএসের জন্য আমি আর একটা নতুন ফাইল নিলাম, যেই ফাইলটায় আমি কিছু সিএসএস ইনক্লুড করব। সিএসএসে ইনক্লুড করার জন্য আমাকে একটা ক্যারেক্টার সেট কপি করতে হয়, সেটা আমি প্রথমে এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি সিএসএস ফাইলটা সেভ করে নেব, ঠিক যেখানে আমি আমার আগের ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম। স্ট্রিটে যাব, এখানে আমার ইন্ডেক্স পেজটা অলরেডি রয়েছে, এখানে আমি আমার স্টাইল ডট সিএসএস ফাইলটা সেভ করে নিলাম। তো এখানে ফার্স্টে আমি হেডার ক্লাসটাকে কল করব। তো এখানে আমি অলরেডি কিছু সিএসএস আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি, তো সেখান থেকেই তোমাদের দেখাচ্ছি। হেডার ক্লাসটা আমি এখানে লিখলাম, যার প্রপার্টিগুলো দেখো, উইড আমি দিয়েছি 100%, ফ্লোট লেফট দিয়েছি, প্যাডিং দিয়েছি 0, মার্জিন দিয়েছি 0। তার আগে আমি এখানে বডিতে একটা ক্লাস কল করব, বডি ট্যাগে, যেটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। এখানেও আমি সেমভাবে প্যাডিং
মার্জিন 0ই রাখবো। আপাতত এটাই রাখলাম, পরে দরকার হলে আমি ক্লাস ইনক্লুড করবো। তো হেডারে তোমরা দেখতে পাচ্ছ আমি উইথ দিয়েছি 100%, বিকজ যেহেতু আমি দুটো পোর্শন নিয়ে হেডার বানাচ্ছি আর এই ইমেজটা যেহেতু পুরো ফুল স্ক্রিন জুড়ে রয়েছে, সেই জন্য আমাকে হেডারে 100% উইথ দিতে হবে। উইথ দিয়েছি 100%, ফ্লোট লেফট দিয়েছি, প্যাডিং 0, মার্জিন 0 রেখেছি আপাতত। পরে যদি লাগে তবে আমি আবার সিএসএস ইনক্লুড করবো। তো এবার আমি আমার বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব। তার আগে যেহেতু হেডারে আমি বললাম দুটো সেকশন রয়েছে, একটা টপ একটা বটম, সেই জন্য আমি HTML এ সেকশন ট্যাগ, HTML5 সেকশন ট্যাগ রয়েছে, সেকশন ট্যাগে আমি ফার্স্টে একটা ক্লাস কল করব হেডার টপ বলে, যেখানে টপ পোর্শনটা থাকবে। আর একটা সেকশন নেব, সেটার আমি সিএর নাম দেব, ক্লাসের নাম দেব হেডার বটম, যেখানে আমি বটম পোর্শনের ডিজাইনটা করব। এবার হেডার টপের মধ্যে আমি যেহেতু এবার বুটস্ট্র্যাপে করছি, বুটস্ট্র্যাপে আমি এই যে উইথটা দেখছো টোটাল, এটাকে একটা কন্টেনার সিএসএস এর, বুটস্ট্র্যাপ সিএসএস এর ইনবিল্ট ক্লাস। তো আমি ধরে নিচ্ছি আমি এটা বুটস্ট্র্যাপে করছি, যারা দেখছো তাদের বুটস্ট্র্যাপের একটা বেসিক নলেজ আছে, তাই আমি ডিটেলসে যাচ্ছি না। যদি বুটস্ট্র্যাপের বেসিক নলেজ যদি কারো না থাকে তাহলে তাদের আরেকটু ওয়েট করতে হবে আমার পরবর্তী ভিডিওগুলোর জন্য, যেখানে আমি শুধুমাত্র বুটস্ট্র্যাপ বেসিক শেখাবো, তার সিএসএস শেখাবো এবং তার ট্যাগ শেখাবো। তো এখানে আমি ধরে নিচ্ছি তোমাদের বুটস্ট্র্যাপের একটা বেসিক নলেজ রয়েছে, তাই আমি ক্লাসগুলো এক্সপ্লেন এখানে করছি না, জাস্ট HTML-টা তোমাদের দেখাচ্ছি। এখানে আমি ফার্স্টে দেব বুটস্ট্র্যাপে ডিভ ক্লাস কন্টেনার, তারপরে দেব ডিভ ক্লাস রো। এই সিএসএসগুলো আমাকে লিখতে হবে না, এই কন্টেনার ক্লাস রো ক্লাস সব বুটস্ট্র্যাপের যে সিএসএস আমি ইনক্লুড করেছি তার মধ্যে ইনক্লুড করা রয়েছে। এবার আমাকে একটু ডিজাইনে যেতে হবে, দেখতে হবে। এই যে ডিজাইনে হেডারে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে লোগোর পার্ট আর একটা হচ্ছে মেনু পার্ট। তো লোগোতে আমি দেখতে পাচ্ছি 1 2 গ্রিড, আমি যদি গ্রিডের হিসেব করি তাহলে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, আবার 1 2 3 4 5 6, তাহলে আমি 6 6 করে রয়েছে। কিন্তু লোগোতে আমি এতটা পোর্শন নেব না, আমার দরকার নেই, কারণ লোগো আমার এখানেই শেষ হয়ে যাচ্ছে। ওই জন্য আমি ফার্স্টেরটায় কলাম নেব 4 এবং পরেরটায় আমি কলাম নেব হচ্ছে 8, মানে বুটস্ট্র্যাপে টোটাল 12 গ্রিড থাকে, সেটাকে আমি 4 আর 8 এই দুটো ভাগে ভাগ করব। তাহলে আমি এখানে নিই ডিভ ক্লাস কলামের কল LG ফর দ্য লার্জ ডিভাইস 4, একটা শেষ হয়ে গেল। এবার সেকেন্ড আরেকটা নেব ডিভ ক্লাস কল LG 6। আচ্ছা, তো কল LG 6 এ যে মেনু সেকশনটা রয়েছে সেটা আমরা পরে করবো, আগে আমরা টপ পার্টের কাজ করব। তো কল LG 4 এ যেহেতু লোগো সেকশন রয়েছে, সেখানে আমি একটা ডিভ নেব, ডিভ ক্লাস লিখব, সাপোজ আমি লোগো নাম দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, লোগো। তো এই লোগোর মধ্যে আমাকে লোগোর ইমেজ ইনক্লুড করতে হবে। তো আমি যখন PSC থেকে কোনো ইমেজ নেব, কোনো ইমেজ স্লাইস করব, সেটা আমাকে দেখতে হবে লোগোর ইমেজ যখন আমরা স্লাইস করব বেসিক্যালি তখন আমাদের দেখতে হবে লোগোর ব্যাকগ্রাউন্ডটা যেন ট্রান্সপারেন্ট থাকে। তো ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্ট জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডের লেয়ারগুলো অফ করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডের লেয়ার আমি অফ করে দিলাম। এবার আমি
ক্রপ করার জন্য প্রথমে আমি জায়গাটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে আমি শিফট কন্ট্রোল সি করলাম, শিফট কন্ট্রোল সি, তারপরে আমি কন্ট্রোল এন করলাম ফর দ্য নিউ লেয়ার, এটাকে আমি ওকে করলাম, সরি শিফট কন্ট্রোল সি কন্ট্রোল এন করে আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যেটা হোয়াইট রয়েছে যেহেতু আমি ট্রান্সপারেন্ট করবো ওই জন্য আমাকে ট্রান্সপারেন্ট সিলেক্ট করতে হবে, করে আমি ওকে করলাম, করে কন্ট্রোল ভি করে আমি পেস্ট করলাম, তারপরে অল্ট কন্ট্রোল শিফট এস এই 4টে বাটন প্রেস করে আমি এখানে সেভ করব। সেভ আমি করব আমি ডেস্কটপে, যেখানে আমি স্ট্রিট বলে ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেখানে আমি একটা ইমেজেস বলে একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেখানে আমি সব ইমেজেসগুলো রাখবো। এখানে আমি নাম দিয়ে দিলাম ইমেজটার লোগো। হয়ে গেল লোগো, আমার ইমেজ ক্রপ করা হয়ে গেল। আবার আমি লেয়ারগুলোকে অন করে দেবো, যেরকম ছিল পিএসডিটা সেরকম রেখে দিলাম। এবার আমি আমার HTML এ যাব, এখানে আমি গিয়ে ইমেজ এসআরসি কল করে দিলাম, ইমেজেস চলে এসছে। এখানে ব্র্যাকেটসে অলরেডি আমার পাথটা দেখিয়ে দিচ্ছে, তাই আমি এটাই সিলেক্ট করে নিলাম। ইমেজের একটা অল্ট ট্যাগ দেব, এগুলো বেসিক্যালি দিতে হয় আমাদের এসইও, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে এখন এসইও হয়, তো এসইওর জন্য কিছু কিছু ট্যাগ বেসিক্যালি আমাদের ইউজ করতেই হয়, তো অল ট্যাগ সেরকমই একটা ট্যাগ। এটাকে আমরা ব্ল্যাঙ্ক রাখলাম। তো এবার আমরা পেজটা দেখে নেব যে পেজটায় কি এলো। জাস্ট এখন লোগোটাই শো করবে। দেখো এখানে লোগোটাই শো করছে। তো এখানে লোগোটা একদম টপে একদম লেগে রয়েছে। তো এরকম আমাদের পিএইচডিতে ছিল না, পিএইচডিতে আমাদের টপ বটন একটা গ্যাপ ছিল, তো সেই গ্যাপের জন্য আমি হেডার টপ বলে যে সিএসএসটা কল করেছিলাম সেই সিএসএস এর প্রপার্টিগুলো দেব। অলরেডি আমি নোট করে রেখেছি এক জায়গায়, সেখান থেকে নিলাম, নিয়ে আমি হেডার টপের প্রপার্টি দিয়ে দিলাম। তো প্রথমে দেখো উইথ 100% নিয়েছি, ফ্লোট লেফট নিয়েছি, প্যাডিং নিয়েছি, যেই গ্যাপিংয়ের কথা বলছিলাম টপ বটন 20-20 পিক্সেল করে আমি প্যাডিং নিয়েছি, মার্জিন নিয়েছি 0 পিক্সেল, বিকজ প্যাডিং দিয়েছি অলরেডি, আমার মার্জিন দেওয়ার দরকার নেই। পজিশন, এটা একটা ট্রানজিশন দিয়েছি, এটা এখন তোমাদের না দেখলেও চলবে, পরে যখন আমি ওয়েবসাইটটাতে অ্যানিমেশন ক্লাস কল করবো তখন তোমাদের দেখাবো, তো এটা এখন আপাতত ইগনোর করো। পজিশন ফিক্সড দিয়েছি, পজিশন ফিক্সড দেওয়ার কারণ হচ্ছে তোমাদের যখন ডিজাইনটা দিয়েছিলাম দেখো আমি যতই স্ক্রল করছি হেডারটা কিন্তু হেডারেই একদম ফিক্সড হয়ে রয়েছে, তো সেই ব্যাপারটা ক্রিয়েট করার জন্য আমি সিএসএস এ পজিশন বলে যে প্রপার্টিটা থাকে সেইটা ইউজ করেছি, তার ফিক্সড পজিশনে ফিক্সড দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি হোয়াইট FFF, কারণ ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই ছিল, ডিজাইনে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, সেই জন্য ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়েছি। জেড ইন্ডেক্স দিয়েছি, বিকজ জেড ইন্ডেক্স দেওয়ার কারণ হচ্ছে সেম, এই যে পজিশন ফিক্সড রয়েছে এই বাকি পোর্শনটা যাতে এই হেডারটার নিচ দিয়ে যায়, ফ্লোট হয়ে যায়, সেই জন্য হেডারটা একটা জেড ইন্ডেক্স প্রপার্টি দিয়েছি, না তো বাকি পোর্শনগুলো হেডারটাকে ওভারল্যাপ করে দিত, এই ওভারল্যাপিংটা যাতে না হয় সেই জন্যই জেড ইন্ডেক্স প্রপার্টিটা দেওয়া হয়েছে। তাহলে এবার আমরা রিফ্রেশ করে দেখি আমাদেরটাই কী হলো। রিফ্রেশ করে দেখাতে
আমাদের দেখা গেল যে হেডার পোর্শনটা নেমে গেছে, মানে উপর দিয়ে যে গ্যাপটা রাখা দরকার ছিল সেইটা হয়ে গেছে। তো নেক্সট লোগোর পার্টটা হয়ে গেল। তো নেক্সট আমরা যাব এবার আমাদের মেনু পার্টটায়, যেখানে হোম আছে, অ্যাবাউট আছে, পোর্টফোলিওস, ব্লগ, কন্ট্যাক্ট, এই 5টা অপশানস রয়েছে। তো মেনুর জন্য বুটস্ট্র্যাপে 4 ইনবিল্ট মেনু সিএসএস রয়েছে, মেনুর অপশানও রয়েছে অনেক। তো বুটস্ট্র্যাপ 4 মেনুই আমি ইউজ করতে পারতাম, বাট আমি বুটস্ট্র্যাপ 4 মেনু ইউজ করব না। তার কারণ হচ্ছে যখন আমরা ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করি, তো অনেক ওয়েব প্রোগ্রামার বা ডেভেলপার যারা আছে তারা আমাদের ডিজাইনারদের বলে যে বুটস্ট্র্যাপের মেনু ইউজ করার জন্য তারা মেনুটাকে ডাইনামিকভাবে ক্রিয়েট করতে পারছে না, এরকম তাদের কাছ থেকে এই ধরনের কমেন্ট এসছে। সো আমরা ওই জন্য বুটস্ট্র্যাপে যখন আমাদের কোনো ডাইনামিক ওয়েবসাইটের এইচটিএমএল করি তখন আমরা বুটস্ট্র্যাপের মেনু ইউজ করি না, বিকজ ওটা ডাইনামিক্যালি ইমপ্লিমেন্ট করতে ডেভেলপারদের প্রবলেম। তো সেক্ষেত্রে আমি একটা অন্য jQuery মেনু ইউজ করব। তোমরা চাইলে গুগলে সার্চ করতে পারো যে jQuery CSS মেনু দিয়ে, দেখবে প্রচুর অপশানস রয়েছে, প্রচুর মেনু তোমরা পাবে, সেখান থেকে তোমরা নিতে পারো। আর যদি কেউ আমি যে মেনুটা ইউজ করছি সেই মেনুটা যদি নিতে চাও, তাহলে আমি ডেসক্রিপশানে আমার মেনুতে ইউজ করার জন্য যে ফাইল দরকার সেগুলোর আমি একটা লিঙ্ক দিয়ে দেবো তোমাদের, তোমরা সেখান থেকে নিতে পারো, বা কোডও দিয়ে দিতে পারি, তোমরা ডেসক্রিপশান থেকে সেই কোডও কপি করে দিতে পারো, ডেসক্রিপশানও দিয়ে দেবো, কমেন্টেও দিয়ে দেবো। তাহলে আমি আমার মেনুটা এখান থেকে আমি রেডি করেই রেখেছি। এখান থেকে আমি মেনু পোর্শনের জন্য যে বিটটা নেব সেটা নিয়ে নিলাম, নিয়ে আমি কল LG6 যে ডিভটা রয়েছে সেখানে আমি মেনুটা দিয়ে দিলাম। মেনুতে বেসিক্যালি কিছুই নেই, ডিভে একটা আইডি ক্রিয়েট করা রয়েছে CSS মেনু বলে, তার আন্ডারে ULLI-তে পুরো মেনুটা দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। UL এর আন্ডারে LI-তে হোম রয়েছে, অ্যাবাউট রয়েছে, অ্যাবাউটের আন্ডারেও আমি আবার একটা জাস্ট ফর ডেমো পারপাস একটা সাব মেনু ক্রিয়েট করে রেখেছি, সেটা এইটা মেন এলআই অ্যাবাউটের এইটা, তার আন্ডারে সাব মেনু আবার ULLI-তে ক্রিয়েট করা আছে, তারপরে পোর্টফোলিও আছে, ব্লগ আছে, কন্ট্যাক্ট আছে। তো এই মেনুর জন্য আমাদের এটা দরকার, আর এই মেনুর জন্য আমাদের যে CSSগুলো দরকার পড়বে সেটাও আমার এক জায়গায় নোট করা আছে। CSSগুলো আমি তোমাদের ডেসক্রিপশন আর কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কপি করে নিতে পারো। এটা খুবই ইজি একটা মেনু, রেসপন্সিভ মেনু, সব জায়গায় ইমপ্লিমেন্ট করা খুবই সোজা। তো আমি এটা পুরোটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি আমার CSS-এ পেস্ট করে নিলাম। ওপরে কমেন্টে লিখে দিলাম নেভিগেশন, যাতে করে বুঝতে সুবিধা হয় কোথা থেকে নেভিগেশনের CSS স্টার্ট হচ্ছে। আর যেটা আমাকে ইনক্লুড করতে হবে মেনুটার জন্য সেটা হচ্ছে এই JS ফাইলটা আর এই স্ক্রিপ্টটা, এটা আমি একদম ফুটারে কল করব, যেখান থেকে আমি স্ক্রিপ্টগুলো শুরু করেছি তার ঠিক ওপরে। এখানে JS এর মধ্যে মেনু মেকার .js বলে একটা ফাইল রয়েছে যেটা আমি ইউজ করব, আর এখানে একটা স্ক্রিপ্ট রয়েছে যে ডিভের যে আইডিটা আমরা দিয়েছিলাম CSS মেনু, সেই CSS মেনু রেসপেক্টেড স্ক্রিপ্ট রয়েছে মেনু মেকার মাল্টি টুবল হচ্ছে রেসপন্সিভ, যখন আমরা দেখব রেসপন্সিভ এই যে অপশনটা আসছে, এই যে টুবলিং হচ্ছে, এই যে এই ব্যাপারটা যেটা হচ্ছে সেটা JS দিয়ে হচ্ছে, তো সেটার জন্যই এই JS ফাইলগুলো ইউজ করা আছে। তো আমি এখানে একটা JS বলে ফোল্ডার ক্রিয়েট করলাম, আমি এখান থেকে ভিউ সোর্স করে আমি JS ফাইলটা পেয়ে যাব। এই JS ফাইলটা আমি তোমাদের ডেসক্রিপশনে কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। এবার আমি JS ফাইলটা এর মধ্যে মেনু মেকার .js
বলে আমি সেভ করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে আমাদের মেনু এসে গেছে, এখানে সাব মেনু আছে। রেসপন্সিভের মেনুটা এখনো আসেনি, কারণ রেসপন্সিভের আমি কিছু ক্লাস কল করিনি, সেই জন্য। তো রেসপন্সিভটা আমরা আগে পরে দেখবো, আগে আমরা ডেস্কটপ ভার্সনটা দেখবো। তো এখানে মেনু এসে গেছে। তো আমাদের এখানে ফার্স্ট পার্টটায় হেডার টপ যে পার্টটা সেটা অলমোস্ট ডান হয়ে গেছে। এবার আমি হেডার বটম পার্টটা করব। তো হেডার বটম পার্টটা করার জন্য যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, সেটা আমি যেটা আগে করা ছিল সেখান থেকে ভিউ ব্যাকগ্রাউন্ড ইমেজ করে নিতে হবে। তো এখান থেকে আমি সেভ করে নিলাম ইমেজটা। সেভ করে নিয়ে আমি ইমেজে যাব, দিয়ে ব্যানার ডট জেপিগ বলে ইমেজটা সেভ হবে। সেভ করে নিলাম। এবার হেডার বটম পার্ট বলে আমি অলরেডি একটা সেকশন আমি কল করে রেখেছি, যেটা আমি এখন করব। এখানে আমি একটা ডিভ দেব, ডিভ ক্লাস দেব, হেডার ব্যানার, যেহেতু ওটা ব্যানার সেকশন, সেই এর সাথে রেলিভেন্ট রেখে আমি নামটা রেখেছি হেডার ব্যানার। তারপরে আমি কন্টেনার ক্লাস কল করব, ডিভ ক্লাস কন্টেনার, ডিভ ক্লাস রো, তারপরে ডিভ ক্লাস, এবার কলামের ক্লাস দেবো। কলাম যেহেতু এখানে টোটালটাই একটা 12 কলামের মধ্যে রয়েছে, টোটাল কন্টেন্টটাই 12 কলামের মধ্যে রয়েছে, তাই আমি এখানে আর ভাগ করলাম না, তাই আমি ডিরেক্ট ডিভ ক্লাস কল এলজি 12 সেটা আমরা দেব। আচ্ছা, এবার ডিভ ক্লাস কল এলজি 12-এর মধ্যে আমাদের এই সেকশনটাকে রাখতে হবে। সো এই সেকশনটাকে রাখার জন্য আমি আর একটা ডিভ নেব, ডিভ ক্লাস কল এলজি 12-এর মধ্যে, সেটার আমি নাম দেব হচ্ছে সাপোজ ডেটা ইনফো এরিয়া। ডিভ ক্লাস ডেটা ইনফো এরিয়া, এটা দিলাম। এর মধ্যে আমার কন্টেন্টগুলো থাকবে, যেমন ফার্স্টে এইটা রয়েছে একটা হেডিং, তার আন্ডারে একটা সাব হেডিং রয়েছে, আর তার আন্ডারে এটা একটা বাটন রয়েছে। তো আমি হেডিংটা ক্রিয়েট করার জন্য এখানে আমি H1-এর মধ্যে হেডিংটা দিলাম, যেটা হচ্ছে STRICT স্ট্রিক্ট। তারপরে আমি যেহেতু হেডিংয়ের তলায় একটা হরাইজন্টাল রুল বা একটা লাইন রয়েছে, সেই জন্য আমি একটা HR কল করলাম, দ্যাট ইজ হরাইজন্টাল রুল, যেটা CSS আমি একটু পরে CSS ফাইলে কল করব। এবার তারপরে আমি সাব হেডিংয়ের জন্য একটা P ট্যাগ নিলাম। P ট্যাগ নিয়ে আমি এইটা যেটা আছে সেটা টোটালটা কপি করলাম। টোটালটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে যে বাটনটা রয়েছে সেই বাটনটার জন্য আমি আর একটা P ট্যাগ কল করলাম। কল করে এখানে আমি যেহেতু বাটন আছে, আমি বাটন ট্যাগটা ইউজ করব। বাটন টাইপ দেব বাটন, বাটন
বাটন টাইপ দেবো, বাটন। তারপরে আমি দেবো হচ্ছে ক্লাস কল করবো বাটনে। আচ্ছা, বুটস্ট্র্যাপের নিজস্ব কিছু সিএসএস এর বাটন ক্লাস রয়েছে, তো আমি ফার্স্টে সেগুলো ইউজ করব। দ্যাট ইজ বাটন একটা ক্লাস, তারপরে স্পেস দিয়ে আর একটা ক্লাস কল করব, দ্যাট ইজ বাটন প্রাইমারি। দ্যাট ইজ বাটন প্রাইমারি। তারপরে আমি বাটন লার্জ, বাটন স্মল, বাটন মিডিয়াম এরকম অনেক ক্লাস বুটস্ট্র্যাপে রয়েছে, তো আমি এখানে বাটন লার্জ ক্লাসটা কল করব। এবার আমি বাটনের মধ্যে যে টেক্সটটা রয়েছে, দ্যাট ইজ কল টু অ্যাকশন, সেটা আমি লিখব। আর যেহেতু বাটনে একটা হাইপার লিঙ্ক হবে, মানে বাটনে ক্লিক করলে যেহেতু এটা একটা অন্য পেজে যাবে, ওই জন্য বাটনের আগে আমি একটা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করে দেবো। যেটা আমি শেষ করবো বাটন ট্যাগটা পরে। তো এগুলোর জন্য আমি এবার আস্তে আস্তে সিএসএস কল করব। এখানে এখন কিছুই আসবে না, বিকজ আমি সিএসএস এর কিছুই কল করিনি। এখানে এখন একটা এরকম আসবে, বিকজ আমি সিএসএস এর কিছুই কল করিনি, তাই এটা এরকম দেখাচ্ছে, শো করছে। এবার আমি আমার সিএসএস ফাইলে যাব, গিয়ে আমি সিএসএসগুলো কল করবো একে একে, তারপর তোমাদের এক্সপ্লেন করব। হেডার ব্যানার ফার্স্টে কল করছি। হেডার ব্যানারে একটা উইডথ দিয়েছি, 100% ফ্লোট লেফট দিয়েছি, মার্জিন 0 দিয়েছি, প্যাডিং 220 পিক্সেল রেখেছি, বিকজ হেডিংয়ের ওপর থেকে প্যাডিংটা অনেকটাই আছে। ফন্ট ফ্যামিলি ল্যাপো ইউজ করেছি, ল্যাপোটা একটা গুগল ফন্ট, আমরা পরে গুগল থেকে ফন্টটাকে এক্সট্র্যাক্ট করব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ছিল, দ্যাট ইজ এই ইমেজটা, তোমরা বুঝতেই পারছো, সেই ইমেজটার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ কল করেছি। এবার ইমেজের প্রপার্টি দিয়েছি নো রিপিট, কারণ ইমেজটা রিপিট করার প্রয়োজন নেই। ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়েছি সেন্টার টপ, মানে ইমেজটা সেন্টারে থাকবে এবং টপে থাকবে। দেখা যাক কিছু চেঞ্জেস এলো কিনা। দেখো ইমেজটা কিছুটা এসছে। এখানে আমি যখন এই সিএসএসগুলো দেখবো, তখন এই সিএসএসগুলো যখন আমি কল করবো, তখন ইমেজটা টোটাল শো করাবে। তাহলে চলো পরপর সিএসএসগুলো কল করি। ডেটা ইনফো এরিয়ার একটা সিএসএস নিলাম, ডেটা ইনফো এরিয়ার H1 নিলাম। একে একে কল করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ডেটা ইনফো এরিয়া, যেটা বলছিলাম কন্টেন্ট এরিয়া, যেটা সেটার আমি নাম দিয়েছিলাম এখানে HTML এ প্রথমেই, তোমরা দেখে নাও। এই যে ডেটা ইনফো এরিয়া আমি নাম দিয়েছি, তো তার রেসপেক্টে সিএসএসটা দিয়েছি ডেটা ইনফো এরিয়া, দ্যাট ইজ উইথ সেম দিয়েছি, 100% ফ্লোট লেফট দিয়েছি, প্যাডিং 0 দিয়েছি, মার্জিন 0 দিয়েছি, আর টেক্সট অ্যালাইন সেন্টার দিয়েছি, বিকজ এটা তোমরা দেখতে পাচ্ছ অ্যালাইন সেন্টার রয়েছে দুদিক থেকে, মাঝখানে রয়েছে। আচ্ছা, তারপরে আমি কল করব ডেটা ইনফো এরিয়া H1। H1 এ আমি এখানে সিলেক্ট করে দেখে নেব কত আছে। এখানে সিলেক্ট করলেই, এখানে যেহেতু ল্যাপটপ ফোনটা আমার মেশিনে নেই, তাই এটা এরকম দেখাচ্ছে। এখানে সিলেক্ট করলে এখানে আমাকে দেখিয়ে দেবে কত পিক্সেল এটা আছে, ফন্ট সাইজ
এখানে রেগুলার না বোল্ড, এখানে শার্প না ক্রিস না স্ট্রং, এইসব অপশানগুলো আমাকে দেখিয়ে দেবে। তো সেইগুলোর রেসপেক্টে আমি এই সিএসএসটাকে কল করেছি। প্যাডিং দিয়েছি, মার্জিন দিয়েছি, ফন্ট দিয়েছি, ফন্ট সাইজ দিয়েছি 100 পিক্সেল, কালার দিয়েছি হোয়াইট, ফন্ট ওয়েট দিয়েছি 700। আচ্ছা, তারপরে আমি ডেটা ইনফো এরিয়া এই চার্ট যে হরাইজন্টাল রুলটা আমি HTML এ দিয়েছিলাম, সেটার জন্য আমি এই সিএসএসটা লিখবো এবার। এই চার্ট যেটা দেখতে পাচ্ছ সেটার জন্য সিএসএসটা লিখছি। তার একটা ম্যাক্স উইথ দিয়েছি আমি 605, বর্ডার দিয়েছি সলিড 1 পিক্সেল, এত কালার, সেই কালারটা তোমরা এখান থেকে পেয়ে যাবে পিএসডি থেকে। আর প্যাডিং দিয়েছি, প্যাডিং একটা টপ দিয়েছি 0 পিক্সেল, মার্জিনটা সেটাও 0 পিক্সেল দিয়েছি। তারপরে ডেটা ইনফো এরিয়া পি, এই যে পি ট্যাগগুলো যে আমি ইউজ করেছি সেটার জন্য সিএসএস কল করতে হবে, সেটা আমি দিয়ে দিলাম। এখানেও প্যাডিং 0 পিক্সেল দিয়েছি, মার্জিন 0 পিক্সেল দিয়েছি, ফন্ট ফ্যামিলি ল্যাটো দিয়েছি, ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়েছি, কালার হোয়াইট দিয়েছি, ফন্ট ওয়েট 400 দিয়েছি। তারপরে বাটন লার্জ যেটা আমি কল করেছি বাটন সিএসএস এ, সেটা দিয়েছি। এখানে বাটন লার্জ বলে সিএসএস যেটা কল করা আছে সেটা এখানে দিচ্ছি এখন। বাটন লার্জের উইথ দিয়েছি 181 পিক্সেল, এখানে পিএসডি থেকে মেপে নিয়েছিলাম। প্যাডিং দিয়েছি, মার্জিন দিয়েছি, ফন্ট ফ্যামিলি ল্যাটো দিয়েছি, ফন্ট সাইজ 20 পিক্সেল দিয়েছি, ফন্ট ওয়েট দিয়েছি 400, ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা আমি দিয়েছি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার নেই, বাট আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। এখানে আমি সিলেক্ট করে দেখে নিয়েছিলাম কত ফন্ট সাইজ রয়েছে, সেই অনুযায়ী ফন্ট সাইজ সব দেওয়া রয়েছে। দেখা যাক কি চেঞ্জেস আসে। এবার ইমেজটা টোটালটা চলে এসছে। ফন্টটা একটু অন্যরকম আসছে, বিকজ আমরা ল্যাটো ফন্ট ইনক্লুড করিনি, তো আমরা গুগল থেকে ল্যাটো ফন্টটা ইনক্লুড করব। গুগল ফন্ট ল্যাটো বলে আমরা সার্চ করলাম, তো এখানে গুগল ফন্ট ল্যাটো চলে এসছে। তো আমরা সেখানে যাব, এখানে স্টাইল সিলেক্ট করার সব অপশনস রয়েছে। আমি সবকটা স্টাইল এখান থেকে সিলেক্ট করব, কারণ ডিজাইনে যেহেতু ল্যাটো ফন্টটি ইউজ হয়েছে তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্টাইলও ইউজ হতে পারে, তো আমি সবকটাই সিলেক্ট করে রাখবো। এখানে এমবেড বলে অপশনস রয়েছে, এমবেড অপশনসটায় যাব। এখান থেকে লিঙ্কটা আমি কপি করব, কপি করে আমি যাব আমার HTML ফাইলে, সেখানে গিয়ে হেডার ট্যাগ ক্লোজ হওয়ার আগে আমি এখানে লিঙ্কটা পেস্ট করব। তাহলে আশা করি তোমরা একটা চেঞ্জেস ফন্টে দেখতে পাবে, ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এবার এটা ডিজাইনে আপার কেস রয়েছে, তো আমাকে এখানে সিএসএস এ ইচ ওয়ানে ফন্ট টেক্সট ট্রান্সফর্ম বলে যে প্রপার্টিটা রয়েছে
এখানে আপার কেস দিয়ে দিতে হবে। তো এখানে আপার কেস দিয়ে দিলাম। তাহলে আমাদের হেডার পার্টটা ডেস্কটপ ভার্সনে, আশা করি তোমরা টোটালটা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের হেডার পার্টটা ডেস্কটপ ভার্সনে পুরোটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের বাকি থাকবে আমাদের বডি পার্ট আর ফুটার পার্ট। সেই বডি পার্ট আর ফুটার পার্ট দুটো আমরা পরের ভিডিওতে বডি পার্টটা করবো, অ্যান্ড দ্য নেক্সট ভিডিওতে আমরা ফুটার পার্টটা করবো। তো আজকের ভিডিওটা, এবং তারপরে আমরা টোটাল ব্যাপারটাকে রেসপন্সিভ যেটা হবে সেটা আমরা একদম লাস্টে দেখবো। আগে আমরা ডেস্কটপ ভার্সনটা ক্রিয়েট করে নেবো, দেন আমরা রেসপন্সিভ ভার্সনটাকে ক্রিয়েট করবো। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে তোমরা জানিও যে ভিডিওটা আদৌ তোমাদের জন্য কিছু ইউজফুল হলো কিনা, বা তোমাদের এটা থেকে কোনো হেল্প হলো কিনা। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো টেকনিক্যাল ওয়েব ডিজাইনিং রিলেটেড ভিডিওর জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।